আসসালামু আলাইকুম। তোমাদের আরো একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ৫৫ নম্বর ক্লাসে। আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমরা আজকে যে ক্লাসটা করতে যাচ্ছি সেটা মূলত ২ টা অংশ নিয়ে গঠিত, কোষ এবং টিস্যু। সো আশা করি তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত করবা। বিসমিল্লাহির রহমানির রহিম, ডে 55। প্রথম প্রশ্ন হচ্ছে টিস্যু কয় ধরনের? আমরা মাথায় রাখবো আমাদের টিস্যু হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে কি ভাজক টিস্যু, অন্যটা হচ্ছে স্থায়ী টিস্যু। ওকে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যে স্থায়ী টিস্যু কয় ধরনের? আমরা মাথায় রাখবো স্থায়ী টিস্যু কয় ধরনের বলো তো? স্থায়ী টিস্যু হচ্ছে আমাদের ৩ ধরনের। কি কি? সরল, জটিল এবং হচ্ছে কি নিঃস্রাবী। সরল, জটিল এবং নিঃস্রাবী। তাহলে এটা কয় ধরনের? ৩ ধরনের। ভেরি গুড। পরবর্তী হচ্ছে যে আমাদের সরল টিস্যু কয় ধরনের? তো সরল টিস্যু হচ্ছে আবার আমাদের ৩ ধরনের। কয় ধরনের? ৩ ধরনের। এগুলা কি কি? এগুলো হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা। যার মধ্যে আবার স্ক্লেরেনকাইমা কি? এটা হচ্ছে আবার মৃত। এবার দেখো পরবর্তী প্রশ্ন যে বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে আমরা কি বলবো? আমরা বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে আমরা কি বলবো? অ্যারেনকাইমা বলবো। কি বলবো? অ্যারেনকাইমা। ওই যে বায়ু, অ্যারেন, অ্যারো। সো এখান থেকে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় অ্যারেনকাইমা। কোনটির কোষে প্রোটোপ্লাজম নেই? সো বুঝতেই পারতেছো যেটা হচ্ছে আমাদের মৃত, তার কোষে তো প্রোটোপ্লাজম থাকবে না। সো এটার উত্তরটা কি হবে? উত্তর হবে স্ক্লেরেনকাইমা। উত্তরটা কি হবে? স্ক্লেরেনকাইমা। ওকে, ভেরি গুড। জাইলেমের কোন কোষটি মৃত? তোমরা সবসময় মাথায় রাখবা আমাদের যে জাইলেম আছে সে জাইলেমের সবাই মৃত। কিন্তু এখানে আসলে প্রশ্নটা করার কথা ছিল যে জাইলেমের কোন কোষটি হচ্ছে আমাদের বলা যেতে পারে যে তোমার মৃত, মানে কি বলা যেতে পারে জাইলেমের কোন কোষটি আসলে তোমার হচ্ছে এখানে জীবিত। ঠিক আছে? সো এই প্রশ্নটা নিয়ে একটু সমস্যা আছে। সো এই কারণে আমি এই প্রশ্নটা হচ্ছে একটু স্কিপ করে যাচ্ছি। এই প্রশ্নটা হচ্ছে আমি ঠিক করে তোমাদের যখন এটার যে পিডিএফটা দেওয়া হবে সেই পিডিএফ আমি ঠিক করে দিব। ঠিক আছে? সো এখানে একটু সমস্যা আছে, সেটা ঠিক করে আমি তোমাদের জন্য সাজিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো কোন নগ্নবীজী উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে? সো আমাদের যে এই সাধারণত আমরা দেখি কি যে আমাদের হচ্ছে এই যে তোমার বেশিরভাগ বা সব ধরনের নগ্নবীজী উদ্ভিদে আসলে ভেসেল থাকে না, এটা একটা তার বিশেষ বৈশিষ্ট্য। বাট আমাদের যে নিটাম আছে এই নিটামের কিন্তু প্রাথমিক পর্যায়ে কি থাকে? ভেসেল থাকে। এখানে তো এফিড্রা আছে, এটাও কিন্তু হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী ব্যাপার। কি বলতো যে এফিড্রাতে হচ্ছে আমাদের দিনিশেক ঘটে, আবার নিটামে হচ্ছে ভেসেল থাকে। সো কিছু ব্যতিক্রম তো সব জায়গায় থাকবে, এগুলো হচ্ছে আমরা একেবারে দেখে ফেললাম। এবার দেখো কোনটিতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না? কোনটিতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না বলতো? এটা কিন্তু হচ্ছে ভিন্নভাবে আমাদের অনেকবার এই প্রশ্নটা আসছে। এটা হচ্ছে আমাদের একবীজপত্রী উদ্ভিদে কিন্তু হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমাটা বিদ্যমান নাই। কোথায়? একবীজপত্রী উদ্ভিদে। কোথায়? একবীজপত্রী উদ্ভিদে। ভেরি গুড। পরবর্তী প্রশ্ন দেখো যে আবরণী টিস্যু কয় ধরনের হয়? আবরণী টিস্যু কয় ধরনের হয়? আবরণী টিস্যু হচ্ছে আমাদের ৩ ধরনের হয়। এটা কোন অধ্যায়ের প্রশ্ন বলতে পারবা? এটা কিন্তু হচ্ছে তোমরা যারা এসএসসি দ্বিতীয় অধ্যায়টা করছো, মানে হচ্ছে এসএসসি জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় কোষ ও টিস্যু, সেখান থেকে কিন্তু হচ্ছে এই প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আবরণী টিস্যু কয় ধরনের? ৩ ধরনের। এবার দেখো কোন আবরণী টিস্যুটি শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়? কোন আবরণী টিস্যুটি আমাদের শ্বাসনালী প্রাচীরে দেখা যায়? আমাদের শ্বাসনালী প্রাচীরে কিন্তু সিলিয়াযুক্ত আবরণ দেখা যায়। কি ধরনের আবরণ? সিলিয়াযুক্ত আবরণ দেখা যায়। সো এ কারণে জিজ্ঞেস করা হয়েছে যে শ্বাসনালীর প্রাচীরে ওই যে সিলিয়া থাকার কারণেই কিন্তু হচ্ছে আমাদের এই যে আমরা শ্বাসটা গ্রহণ করি সেই শ্বাসটা হচ্ছে কিছুটা শীতল এবং হচ্ছে ধুলাবালি মুক্ত হয়ে তারপরে হচ্ছে আমরা গ্রহণ করতে পারি। ঠিক আছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো গঠন এবং কাজের ভিত্তিতে আমাদের পেশি টিস্যু কয় ধরনের? আমরা মনে রাখবো গঠন এবং কাজের ভিত্তিতে আমাদের পেশি টিস্যু হচ্ছে ৩ ধরনের। কি কি? ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হচ্ছে হৃৎপেশি। ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং কি আমাদের হৃৎপেশি। ওকে, একটু দাঁড়াও, এটা সমস্যা করতেছে। আচ্ছা, ভেরি গুড। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে নিউরন কোষে কোনটি থাকে না? সো নিউরন কোষে আমাদের কিন্তু সেন্ট্রিওল থাকে না এবং সেন্ট্রিওল না থাকার কারণে কিন্তু আমাদের নিউরন কোষ কি হয় না? বিভাজিত হয় না। নিউরন কোষ কি হয় না? বিভাজিত হয় না। খুব সুন্দর করে লেখা আছে, তোমরা কিন্তু অবশ্যই পড়ে নিবা। দেখো কোনটি পৌষ্টিক নালীর অংশ নয়? সো আমাদের এই পৌষ্টিক নালী, আমরা জানি যে আমাদের পৌষ্টিক তন্ত্রের ২ টা অংশ, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক তন্ত্র, মানে পৌষ্টিক গ্রন্থি। সো আমাদের গলবিল, অন্ননালী, যকৃৎ এরা সবাই, দুঃখিত, পাকস্থলী, এরা সবাই হচ্ছে পৌষ্টিক নালীর অংশ। বাট যকৃৎ উনি কিন্তু হচ্ছে পৌষ্টিক গ্রন্থির অংশ। এ কারণে আমার সঠিক উত্তর কি? যকৃৎ পৌষ্টিক নালীর অংশ নয়, বরং পৌষ্টিক গ্রন্থির অংশ। এবং বলা যেতে পারে আমাদের মানবদেহের সব থেকে বৃহৎ বা সব থেকে বড় গ্রন্থি, এবং একই সাথে এটাকে আমরা জৈব রসায়নাগার হিসেবেও চিনে থাকি। কোনটি শ্বসনতন্ত্রের অংশ? চলো আমরা হচ্ছে একটা কাজ করি, এটাকে আমরা একটা কি বলে তোমার হচ্ছে কোশ্চেন মার্ক দিয়ে দেই যে কোনটি শ্বসনতন্ত্রের অংশ, তাহলে আমাদের জন্য ভালো লাগবে। ওকে, সো আমাদের শ্বসনতন্ত্রের অংশ নাসারন্ধ্র, গলবিল, ট্রাকিয়া এরা সবাই হচ্ছে একত্রেই কাজ করে আমাদের শ্বসনতন্ত্রের অংশ হিসেবে। সো উত্তরটা কি হবে? সবাই। সবাই বা হচ্ছে সবগুলো। দেখো কোনটি অনৈচ্ছিক পেশির কাজগুলোকে নিয়ন্ত্রণ করে? অবশ্যই আমাদের হচ্ছে কি স্বয়ংক্রিয় স্নায়ু হচ্ছে আমাদের অনৈচ্ছিক পেশির কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, যেটা আমরা কখনোই কন্ট্রোল করতে পারবো না, শুধুমাত্র আমাদের এই স্বয়ংক্রিয় স্নায়ুই কন্ট্রোল করে দিতে পারবে। আচ্ছা, কোন তন্ত্রের মাধ্যমে দেহের বর্জ্য নিষ্কাশন হবে? অবশ্যই আমাদের রেচন তন্ত্রের মাধ্যমে দেহের বর্জ্যটা নিষ্কাশন
নিষ্কাশন হবে। কারণ কি আমাদের রেচনতন্ত্রের মূল কাজই হচ্ছে কি বর্জ্য নিষ্কাশন করা বা বর্জ্য তৈরি করে সেটাকে বর্জ্যটাকে পরিশ্রুত করে দেহের বাইরে নিষ্কাশন করে দেওয়া। কোন তন্ত্র দেহের জলীয় অংশকে দেহের ভিতরে সংরক্ষণ করে? এটার উত্তরটা কিন্তু খুব পছন্দের একটা, যেটা হচ্ছে আমাদের ত্বকতন্ত্র। সেটা কি? আমাদের ত্বকতন্ত্র। সো আমাদের দেহ বা হচ্ছে আমাদের এই ত্বককে আরো বেশি সতেজ রাখার জন্য কিন্তু হচ্ছে জলীয় অংশকে দেহের ভিতরে সংরক্ষণ করে রাখে আমাদের ত্বকতন্ত্র। ওকে? সো তোমাদের সাথে একটু পরে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।